রাহিম সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট 1872 সালের 1 নং আইন। এই আইনের পদ্ধতিগত আইন। এই আইন হচ্ছে আদালতের আইন। এই আইন হচ্ছে বিভিন্ন ফোরামের থেকে সংগঠিত আইন। এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড হচ্ছে 3টা। এই আইন থেকে প্রতি বছর 10টা এমসিকিউ মিনিমাম থাকে, পুস্তক সহ 10 থাকে, পুস্তক ছাড়াও উইদাউট পুস্তকেও 10 থাকে। দীর্ঘকালী হয়ে আসছে, 19-20 হলেও কিছু মনে করবেন না, খুব কম ধারা। আমরা এই আইন ধারা আছে 1 থেকে 167 আমরা পড়বো 110টা ধারা, 130টা সর্বোচ্চ। এই দ্বারা বোঝার আছে, বুঝলে আপনার আমার জন্য সহজ। আর যদি আপনি মুখস্থ করবেন সূচি, আর ভিতরের আমি কিছু কিছু কথা বলবো সেগুলো মুখস্থ করবেন। তাছাড়া হুবহু আইনের A to Z কোনটা মুখস্থ করবেন না, খালি সূচি মুখস্থ করবেন, আপনার দায়িত্ব। আর হচ্ছে ভিতরে যে কিছু কিছু সময় ওর ভিতরে যে যেমন 30-এর 5টা কথা আছে, 29-এর এইটি মুখস্থ করবেন, 24-এর 3টে কথা আছে মুখস্থ করে নেবেন। এছাড়া আপনার বেশি মুখস্থ করা লাগবে না, আপনি আর ক্লাস শুনবেন, এমসিকিউ পাস। এবং আমি আপনার পরীক্ষা নিরীক্ষাও করার পরে যদি কখনো আমি আপনার লেখা জমা দেন, লেখার সার্টিসফাই দিয়ে আমি বলতে পারবো আপনি রিটেনে পাস করবেন কি করবেন না। এর সিদ্ধান্ত আমি এতটুকু দিতে পারবো বলে মনে করি। জ্বলন্ত প্রমাণ আমার এখানে, এই জন্য নাম জানে কি জয়নাল ভাই। আমি রিজার্ভে একজনকে বলছিলাম, তাই না জয়নাল ভাই? আসলে অন্য কথার প্রসঙ্গে বলছিলাম, সেটা কাজেও লাগিয়ে গেছে। উনি লেখা চেঞ্জ করলেই হবে, উনি অনেক সূচি জানে, আইন জানে, আমি জানি, কিন্তু উনি প্যাটার্ন চেঞ্জ করতে হবে। যাক, সাক্ষ্য আইন একটা পদ্ধতিগত আইন। আমরা এখন আলোচনা করতেছিলাম প্রাসঙ্গিক বিষয়। আজকে প্রাসঙ্গিকের শেষ সমাপনী ক্লাসের দিকে আমরা, তাহলে 5 থেকে 56 পর্যন্ত কখন প্রাসঙ্গিক কখন প্রাসঙ্গিক না। তাহলে আমরা এখন একেবারে শেষ কয়টা ধারা আছে, 52, 53, 54, 55, এই 4টে ধারার মধ্যে দিয়েই আমাদের প্রাসঙ্গিকতা শেষ হয়ে যাবে। দেখেন কত সহজ, এই সেদিন ধরলাম আজ শেষ হয়ে যাবে। ভয়ের কারণ নাই, লাগে থাকবেন। আপনার লাগে থাকাই আপনার ভয়কে দূরে ঠেলে দেবে। এখন আসেন চরিত্র কখন প্রাসঙ্গিক। আজকে আলোচনা করব চরিত্র কখন প্রাসঙ্গিক। আমার আপনার চরিত্রটা কখন প্রাসঙ্গিক হবে। এই যে ভালো চরিত্র, ভালো আখলাক, ঠিক আছে, ভালো চরিত্র ভালো বংশের পরিচয়, চরিত্র দিয়ে মানুষ অনেক সবকিছু নির্ণয় করা হয়। তাহলে চরিত্র যখন প্রাসঙ্গিক আর কখন অপ্রাসঙ্গিক, এই বিষয়ে আলোচনা করব। তাহলে আসেন 52 ধারায় আমি যেভাবে পড়ছি ওইভাবে আপনাকে বলবো, আপনি ওইভাবে বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন। না বুঝতে পারলে আবার পরে ফোন করবেন যে আমি বুঝতে পারি নাই। ক্লাসের মাঝে কথা বলবেন না, শেষে কথা বলবেন। প্রশ্ন করলে উত্তর দেবেন, অবশ্যই দেবেন। আসেন 52 ধারায় বলছে কি, দেওয়ানি মামলার কথিত আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। বাংলা হচ্ছে দেওয়ানি মামলার চরিত্র সর্বদাই অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় চরিত্র ম্যাটার না, ম্যাটার হচ্ছে বিষয় হচ্ছে কাগজপত্র, কাগজপত্র যার জমি তার। তাহলে দেওয়ানি মামলা, আমার চরিত্র খারাপ, আমি চুরি করি, ধর্ষণ করি, ডাকাতি করি, আমি 10 বার জেল জরিমানা খাই, এতে দেওয়ানি মামলার কোনো আসে যায় না। দেওয়ানি মামলার কখনোই আসে যায় না। দেওয়ানি মামলার আসে যায় আমার কাগজ সঠিক আছে কিনা। কাগজ সঠিক থাকলে সে তাহলে চরিত্র দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক। চরিত্র দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক। 52 ধারা এতটুকু মনে রাখবেন, দেওয়ানি মামলায় কথিত আচরণ বা চরিত্র, আচরণ মানে ব্যবহার, ব্যবহার মানে চরিত্র। তাহলে আচরণ, আচরণ মানে ব্যবহার, ব্যবহার মানে বংশের পরিচয়। এই চরিত্র যখন অপ্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, আমরা সেই বিষয়ে আলোচনা করতেছি। তাহলে 52 ধারায় বলছে কি, চরিত্র দেওয়ানি মামলা, খেয়াল রাখবেন, জমি জমার মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। যদি বলে ওর চরিত্র খারাপ, ও অমুকের নামে মামলা করে, অমুকের নামে জমি দখল করে, হ্যান ত্যান, ওগুলো ফৌজদারি। কিন্তু জাগা জমির বিষয়, কার নামে রেজিস্ট্রি ছিল, কার নামে খারিজ হয়েছে, কিছুদিন পৈতৃক সূত্রে বা এইরকম জমি পাই কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা, সেইটাই প্রাসঙ্গিক। চরিত্র ওখানে কোনো ম্যাটার না। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। এমসিকিউ, দেওয়ানি মামলায় কি প্রাসঙ্গিক? চরিত্র প্রাসঙ্গিক। মনে রাখবেন, দেওয়ানি মামলায় কথিত আচরণ, আচরণ হলে চরিত্র, সেটা প্রাসঙ্গিক। এই 52 সাথে দ্বারা পড়বেন কত? 55। এই 52 সাথে কেন 55 পড়বো আমি বলতেছি। ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব, ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব আছে। এই চরিত্রের গুরুত্বের উপর ভিত্তি করে এই করা হয়, কি করা হয়,
এই জরিমানা করা হয়। জরিমানা এটা কত ধারায় করে, কি পরিমাণ জরিমানা আপনাকে ধরবে, কি পরিমাণ জরিমানা নেবে, সেই বিষয়ে এই নির্ণয় করবে। এইটা কখন প্রাসঙ্গিক হবে? আপনারা জানেন সাক্ষ্য আইন 1872 জয়নাল ভাই, আপনার নয়েজ আসতেছে। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইনের আপনারা 12 ধারা পড়ছিলেন। 12 ধারা কি? ক্ষতিপূরণ নির্ণয়। ক্ষতিপূরণ নির্ণয়ে আদালত ক্ষতির পরিমাণ যে নির্ধারণ করতে পারবে, সেটা যখন আদালতে প্রাসঙ্গিক হয়। এই ক্ষতির পরিমাণে কি কি মামলার ক্ষতির পরিমাণ, সেই সম্পর্কে আমি আপনাদের বলছিলাম, এখনও বলবো। সেই কোন কোন মামলার ক্ষতিপূরণ, ক্ষতিপূরণে নির্ণয়ের চরিত্রের গুরুত্ব। কারণ ক্ষতিপূরণ যখন নির্ণয় করবে, সেই সময় আবার চরিত্র লাগবে। সেই সময় চরিত্র আসলে আপনি কোন ধরনের চরিত্র, আমার আপনার কোন ধরনের চরিত্র ছিল, আসেন 55 দ্বারা একটু আলোচনা করি। মানহানির মামলা, আপনি আমার নামে মানহানি মামলা করলেন, জয়ের নামে করলেন, সবজির নামে করলেন, এরকম একের পর এক নামে মামলা করলেন। মানহানি, আমার এতই মানহানি, আমি মানুষের মামলা করে বেড়াতেছি। তাহলে এই মানহানির মামলা, এই মামলা ক্ষতির পরিমাণ কিরকম হবে, কম না বেশি হবে, সেটা আদালত নির্ধারণ করবে। এখানে চরিত্র আসলেই ওই লোকের কি ধরনের চরিত্র ছিল, কি ধরনের ব্যবহার ছিল, সেটা আদালত নির্ণয়ের উপরে তার টাকা বা জরিমানা নির্ধারণ করে। তার টাকা বা জরিমানা নির্ধারণ করে। এই কার যেন নয়েজ আসতেছে, দাঁড়ান। কাদের উস্তাদ কি সাইলেন্ট করে আছেন? কাদের উস্তাদ নাই? নাই, আপনার কথা আসছে, দেবের আছে, এবার সুন্দর আছে। তাহলে মানহানির মামলা চুক্তিভঙ্গের মামলা। চুক্তি করেন, এর সাথে করেন, ওর সাথে করেন, ক্ষয়ক্ষতি করেন, বিপথে পরিচালনা করা। একজন লোক একদিকে জাতি চাচ্ছে, আপনি তার ভুল ব্যাখ্যা করে অন্য পথে পরিচালিত করলেন। তারপরে খ্যাতি নষ্ট করা, একজনের নামে সুনামে খ্যাতি থাকে, তার তার সুনাম অর্জন। যেমন আপনি লেখাপড়া করি, চাকরি করি, আমাদের একটা খ্যাতি সুনাম আছে, প্রমোশন পাবো, একটা সুনাম আছে। তারপরে ভালো মানের অফিসার তদন্ত করি, ভালো মানের ডিউটি করে, আমাদের খ্যাতি আছে। এই খ্যাতি যদি নষ্ট হয়, অনধিকার প্রবেশ, কোনো জায়গায় অনধিকার প্রবেশ করলেন, এই প্রবেশের মামলা, সুনাম নষ্ট হয়, আপনার আমার সুনাম নষ্ট হয়, এই জাতীয় মামলা। তারপরে কি? তালাকের মামলা। এই তালাকের মামলা, এই সমস্ত মামলা হলে পরে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণে এই যে কয়টা মামলা বললাম, তাহলে মানহানি মামলা, চুক্তিভঙ্গের মামলা, বিপথে পরিচালনা করার মামলা, খ্যাতি নষ্ট করার মামলা, অনধিকার প্রবেশের মামলা, সুনাম নষ্ট করার মামলা, তালাকের মামলা, এইগুলো হলে মানুষের ক্ষতি হয়। মানুষের কি হয়? ক্ষতি। কি পরিমাণ কার ক্ষতি হয়? একজন রিক্সা চালকের একজনের ক্ষতি হয়, একজন শিল্পপতির তার চেয়ে অনেক বেশি অংশের ক্ষতি হতে পারে। এই মানহানি চুক্তিভঙ্গ বিপথে পরিচালনা করলেন, ব্যবসায়ীর সাথে কোটি কোটি টাকার মালিক, তার সাথে চুক্তিভঙ্গ ভঙ্গ করলেন, কত বড় ক্ষতি হবে। এটা আদালত সেই চুক্তি ওর অর্থের সাথে এই রিক্সা চালক বা দিনমজুরির ক্ষতির পরিমাণে এক করতে পারে না। আপনারা অনুপাত অঙ্ক করছিলেন, অনুপাত কিন্তু বৃহৎ অঙ্কের সাথে ক্ষুদ্রতম অঙ্কের অনুপাত করা যায়। কারণ টাকায় লেখলে অনেক বড় ছোট হয়ে যায়, দেখতে কেমন দেখা যায়, এই জন্য অনুপাতের অঙ্ক করা হয়। ঠিক এই আইনটাও এরকম, যে আপনার সাথে আমার, আমি একজন সাধারণ চাই, আমার যে সুনামের ক্ষতি হবে, মানহানির ক্ষতি হবে চুক্তিভঙ্গে বিপথে পরিচালনা করলে, সে তারপরে কি তালাকের বিষয়ে অনধিকার, একজন পুলিশ প্রধান, একজন বড় অফিসার, একজন সম্মানী ব্যক্তি, তার ক্ষতি কিন্তু অনেক বেশি হবে, তার ক্ষতি অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে তার কি পরিমাণ ক্ষতি ধরবে, সেটা আদালতে নির্ধারণ করবে। এই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক, কি ধরনের চরিত্র, কি ধরনের মান সম্মানী ব্যক্তি, এই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। আর ওই যে 12 ধারায় পড়লেন, 12 ধারায় কি প্রাসঙ্গিক? ক্ষতির পরিমাণ, কত পরিমাণ অর্থ আপনি ধরছে আদালত, কি পরিমাণ জরিমানা আপনাকে নেছে, সেইটা আদালতে প্রাসঙ্গিক। আপনি কি আমার জরিমানা করতে পারেন? এইখানে চরিত্র প্রাসঙ্গিক, ওইখানে যে ক্ষতির পরিমাণ অর্থ নির্ধারণ করেছিল, সেই অর্থ আদালতে, ওই আদালত বলবে এটা আমি করতে পারি, এটা আমার এই 12 ধারায় প্রাসঙ্গিক। তাহলে ভাষাগত এক হলেও বুঝার পার্থক্য অনেক। চরিত্র যখন হবে, ক্ষতিপূরণ। এই 55 ধারা আমি যে কথাগুলো বললাম, দেখুন ওই 12 ধারা ওই কথাগুলো বিশেষ ক্লাসে বলছিলাম, এই এই একই কথা। তাহলে ওইখানে হচ্ছে এই অর্থ, কত পরিমাণ অর্থ ধরবে, ওইটা আদালতে প্রাসঙ্গিক হয় 12। আর আপনি আসলে কি ধরনের চরিত্রবান, আবার কি ধরনের চরিত্র, সেইটা যখন প্রাসঙ্গিক হবে, তাহলে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ চরিত্রের প্রাসঙ্গিক, বা দেওয়ানি মামলার ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা আছে। তাহলে 52তে পালেন দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ চরিত্র অপ্রাসঙ্গিক। 52 ধারায় কি পাইছেন?
11 ডাইরেক্ট মারলেন, ক্ষতিপূরণ চরিত্র অপ্রাসঙ্গিক, আর রেফারিং দিতে হয়। আর 55তে কি পেলাম? 55তে পেলাম দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ চরিত্রের প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ নির্ণয়ে, ক্ষতিপূরণ যে নির্ণয় হবে, আমি আপনি কি মাপের, একজন শিল্পপতি কি মাপের, একজন বড় ব্যান্ড তারকা কি মাপের, এইরকম ব্যক্তির সাথে নিয়ন্ত্রণ করে হিসাব করে যে ওই লোকের চরিত্র হিসাব করে যে অর্থ ধরবে, মানে আসলে চরিত্র এই লোক এই খারাপ কাজ করে কিনা, এরকমই চরিত্রের কিনা, সেইটাই প্রাসঙ্গিক হওয়া যাবে। ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্র তখন প্রাসঙ্গিক হবে দেওয়ানি মামলায়। আর ক্ষতির কি পরিমাণ নির্ধারণ হবে, সেইটা 12 ধারায় প্রাসঙ্গিক হবে। মূল কথা হলো প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক, সত্য মিথ্যা, এতটুকু, বেশি চাপ নেবেন না। আমি আপনাদের সাথে আছি। আমার পরীক্ষা 29 সালে আপনাদের নিয়ে আমার পরীক্ষা। আপনারা বিজয় হলে আমি বিজয়, আপনাদের ভালো কিছু হলে আমার ভালো কিছু। এই কষ্টের জন্য আমি দীর্ঘদিনে আপনাদের সাথে কষ্ট করি। 7-8 মাস, 6-7 মাস মনে হয়, 7 নম্বর মাস চলে পরীক্ষার, 2 মাস। আগামীকাল শুক্রবার রাত 9টায় ক্লাস হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে ক্লাস বাদে। সবাই অংশগ্রহণ করবেন। 50টি এমসিকিউ দেবো আগামীকাল রাত 9টায় ক্লাস এবং এমসিকিউ পরীক্ষা। সবাই অংশগ্রহণ করবেন, এটাও করবেন। কিসের নাম নতুন আসছে আমাদের দেশি, আপনিও করবেন, ভয়ের কিছু নাই। 2 পান 10 পান দেখেন না, আজকের 10 কালকের আপনার 85-এর কাছে ছেলে নিয়ে চলে যাবে, শুধু লাগে থাকা। এখন আসেন 53 দ্বারা। 53 দ্বারা কি বলি খেয়াল করেন, 53 এবং 54, 53, 54, তাহলে 52 আর 55 সম্পর্কে দেওয়ানি জমি জমা সংক্রান্ত। একবার প্রাসঙ্গিক বলছি, একবার প্রথমটা অপ্রাসঙ্গিক বলছি, পরেরটা প্রাসঙ্গিক। বুঝে পড়লে সহজ হবে, আর যদি না বোঝেন ফোন করবেন। এর হচ্ছেন 53 দ্বারা ফৌজদারি মামলা পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি মামলা বোঝেন, দণ্ডবিধির অপরাধে যে মামলা হয়, তারপর নারী শিশু বিশেষ আইন বা স্থানীয় আইনে যেসব মামলা হয়, সব কিন্তু ফৌজদারি মামলা বলা হয়। ফৌজদারি মামলা কি জন্য বলা হয়? ফৌজদারি আইন দ্বারা পরিচালিত হয়, ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়। তাহলে ফৌজদারি মামলা পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, মানে যখন আমার আপনার নামে মামলা হয় বা কোনো ব্যক্তির নামে মামলা হয়, এই মামলা যার নামে হয় আদালত ধরে নেয় ওই লোকটার চরিত্রটা ভালো, ওইটা প্রাসঙ্গিক হিসাবে আদালত ধরে নেয়। ঠান্ডা বেরেনে বসবেন। আমার যদি কথা বলা স্ত্রীরা যায় তখন ব্রেক দেবেন, যে আপনি একটু স্লো বলেন, কারণ আমি তো মানুষ। খালি ফৌজদারি মামলায় পূর্ববর্তী চরিত্র, মানে মামলা যে আজকে আমার নামে হইলো, আমার নামে আজকে মামলা রুজু হইলো, এখন আদালত ধরে নিলে রিজালের চরিত্র আসলে ভালো। রিজালের চরিত্র, জয়ের নামে যদি মামলায় জয়ের চরিত্র ভালো, আদালত কিন্তু গিলটি মাইন না। আদালত সবসময় ভালো নেগেটিভ সাইড ধরে বিচার করে। আদালত সর্বদা চায় অপরাধের শাস্তি দিতে, নিরপরাধ যেন বিন্দু পরিমাণ ক্ষতি এবং হেনস্থার শিকার না হয়। মনে রাখবেন, আদালত সর্বদাই চায় মূল অপরাধীকে শাস্তি দিতে। আদালত দুনিয়ার লোকের শাস্তি দিয়ে আদালতের কোনো ক্রেডিট নেই। আদালত চায় মূল অপরাধী, যিনি অপরাধ করেছেন উনি যেন শাস্তির আওতায় আসে। তাহলে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র বা ভালো চরিত্র বা তার যে চরিত্র ছিল সেটা আদালত প্রাসঙ্গিক ধরে নেয়, ভালো ধরে নেয়, কিন্তু তার চরিত্র ভালো। এতটুকু মনে রাখবেন, ফৌজদারি মামলায় অপরাধী ব্যক্তির চরিত্র যে ভালো প্রাসঙ্গিক বিষয়, আদালত ধরে নেছে। 53টা সহজ শর্ত। তাহলে 52 পরে 53টা, 52 হচ্ছে দেওয়ানি, 53 হচ্ছে ফৌজদারি। কিন্তু 52 আর 55 বুঝালাম সহজ করার জন্য, 53 আর 54 বুঝাবো সহজ। এটা হলো ফৌজদারি মামলা। এখন আসেন 54 দ্বারা কি বলছে? পূর্ববর্তী অসৎ চরিত্র, মানে পূর্বে আমার অসৎ চরিত্র উত্তরদার প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। মানে পূর্বে যে আমার অসৎ চরিত্র ছিল, এটি উত্তরদান প্রসঙ্গে যখন বাড়া আসছে তখন এটি প্রাসঙ্গিক হয়ে গেছে। আসলে আমার চরিত্র যে খারাপ ছিল সেটি উত্তরদান, পূর্বে আমার চরিত্র যে ভালো, দেখেন 53 দ্বারা আদালত বলছে আমার চরিত্র ভালো ছিল, আদালত মানি নেছে। কিন্তু এই উত্তরদান প্রসঙ্গে কোনো আমি সময় ভিতরে পড়ি তাহলে সহজ হয়ে যাবেন। আমি আসতে দেরি বেশ সময় বলে এটা বুঝাবো আপনাদের। ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ, ফৌজদারি মামলা আসামির চরিত্র যে খারাপ ও অপ্রাসঙ্গিক বিষয়। তাহলে কি ফৌজদারি মামলা আসামির চরিত্র প্রাসঙ্গিক, আদালত এটা বলতেছে। এই কিন্তু ব্রিটিশের লেখা বই, কথাবার্তার ভিতরে উল্টো পাল্টা মনে হয়, কিন্তু ব্যাখ্যা করলে বুঝে যাবে। তবে তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হইয়া থাকিলে তাহার চরিত্র খারাপ তাহা প্রাসঙ্গিক হইয়া পড়ে। তাহলে কি বলছে? তবে তার চরিত্র, মানে আমার চরিত্র নিয়েই কি বলছেন? সাক্ষ্য দিয়ে বলছেন আদালতে,
তাহলে তো আমার চরিত্র যে খারাপ ইহা প্রাসঙ্গিক হবে। কোন সময় প্রাসঙ্গিক হবে শুনবেন। আমি যে সৈয়দ বংশের সাল, আমার চরিত্র ভালো, আদালত বিশ্বাস করেছিল। কিন্তু এই জয়নাল ভাই আমার মক্কেল উকিল বলতেছে আমার এই রিজাল খুব ভালো মানুষ, আমার এই অপরাধ করে না, হিংসামত করে না, কোনো নারীর দিক তাকায় না, এত সলিড মানুষ আমি আইনজীবী দেখেন আমার জীবনে দেখি নেই। এই কথা কিন্তু জয়নাল ভাই বারবার আদালতে সিগন্যাল দিচ্ছে। কারণ বিরোধী পক্ষে জয় আছে, জয় বলতেছে এত সময় জয় কথা বলে না, আমার নয় মামলা চলছে, জয় হলো আমার বিরোধী পক্ষের অ্যাডভোকেট, আর জয়নাল জয়নাল হলো আমার পক্ষের অ্যাডভোকেট। কিন্তু এই কথা যখন এই জয়নাল বারবার আমার ভালো বলতেছে চরিত্র নিয়ে, তখন ওই জয় বলতেছে মোহাম্মদ আদালত এই যে চরিত্র ভালো করতেছে, রিজাল্ট আগে ইফটিজিং এ 2 বের ধরা পড়ছে, দেখেন 2 বের জেল জরিমানা আছে, তারপরে যে এই ধর্ষণ মামলা করা আছে, ওই অমকের ঘরে আগুন দেওয়ার একটা অভিযোগ আছে, 3-4টে মামলা, চরিত্র ভালো নাকি? এই যে উত্তর দান দিয়ে দিল জয়, উত্তর দান দিল, আমার খারাপ চরিত্র প্রাসঙ্গিক হয়ে গেল, আমার খারাপ চরিত্র তখন প্রাসঙ্গিক হয়ে গেল। বুঝতে সক্ষম যদি না হয় ফোন করবেন। তাহলে চরিত্রটা কিন্তু প্রথমে ভালোই ছিল, এতে কোনো কথা ছিল না, কিন্তু এই উত্তর দান দিতে পূর্বর চরিত্র ভালো, জয়নাল ভাই বেশি পাঠ নিতে যা, আমার পক্ষে কথা বলতে যা, তখন ওই জয় নীলফামারী 3 ব্যাটালিয়নের লোক এই বিরোধিতা করছে যে দেখেন এই যে আমাদের কাছে ডকেট মকেট আছে, এই যে ওই খারাপ লোক ওর নামে এতগুলো মামলা এইভাবে জরিমানা কাটেছে, খাবারে ভেজাল মিশিয়েছে, তার জন্য যে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলো, কত কেলেম। তা আমি কি আপনাদের বোঝাতে পারতেছি, বুঝতে সক্ষম হচ্ছেন? জয় নীলফামারী 3 ব্যাটালিয়ন, আপনি একটু ভিডিও মোড অনে আসেন, কথা যদি না হয় মাথা টাথা না নড়লে বোঝা যায় না, ঠিক আছে? জয়ের দেখলে বোঝা যায়, কারণ জয় হলো অনেক জান নেলা লোক, কিন্তু আমাদের এনে মানুষ ছোট হতে পারে, জান নেলা কিন্তু এমনি হয় নাই, চেহারা দেওয়া নাই, চেহারাও তো তখন ভালো না জয়, আর লম্বা চড়া ভালো না, কিন্তু গোষ্ঠী গোষ্ঠী শিখে ফেলাইছে, লাগিয়ে থাকেন। ক্লাসে দেখেন 6-7 জন, এখন কমে গেছে, হয়তো তারা ভিডিও দেখবে বা করবে। আপনার প্রমোশন আপনার দরকার, কিভাবে নেবেন এটা আপনি ভালো জানেন, ঠিক আছে? এখন আবার 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 বলি, আবার সংক্ষেপে বলি, 52 থেকে 55 ধারা পর্যন্ত, এবার সিরিয়ালে বলবো। তাহলে 52 ধারায় কি বলছে? দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, চরিত্র নিয়ে কোনো চিন্তা করবেন না, ওখানে কাগজপত্রের বিষয়, দেওয়ানি মামলা চরিত্র অপ্রাসঙ্গিক। এরপরে আসেন 53 ধারায়, ফৌজদারি মামলায় পূর্ববর্তী চরিত্র মানে মানুষের চরিত্র যে ভালো, এটা আদালত এটা বিশ্বাস করে নেয়, এটা ভালো প্রাসঙ্গিক। 54 ধারায় বলতেছে পূর্ববর্তী চরিত্র যে তার ভালো, উত্তর দান দিয়েছে, উত্তর দেওয়ার সঙ্গে বিরোধী পক্ষ তার চরিত্র যে খারাপ এটা আদালতে উপস্থাপন করেছে, খারাপ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হয়ে গেছে, যে আসলে লোকটা খারাপ চরিত্রের। 55 ধারা ক্ষতিপূরণ নির্ণয়, চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক হবে। ক্ষতিপূরণ দেওয়ানি মামলাতে ক্ষতিপূরণ মামলাগুলো আছে 55 ধারায়, 55 ধারার ক্ষতিপূরণ মামলাগুলো কি? মানহানি মামলা, চুক্তিভঙ্গ মামলা, বিপদে পরিচালনা করার মামলা, অতি নষ্ট করা, অনধিকার প্রবেশ, সুনাম নষ্ট, তালাকের মামলা। এখন আসেন একটু অন্য লাইনের আলোচনা করি, দণ্ডবিধিতে যাই। এই যে মানহানির সংজ্ঞা দণ্ডবিধিতে আছে কি নাই? জয় একটু ভিডিও মোড অন করেন, মাথাটা নাড়েন। মানহানির মামলা আছে, মানহানির সংজ্ঞা আছে। চুক্তিভঙ্গ, চুক্তিভঙ্গ মনে হয় নাই। বিপদে পরিচালনা করা, বিপদে পরিচালনা করা, হ্যাঁ 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 মনে পড়ছে, চুক্তি, ধন্যবাদ। তারপরে বিপদে পরিচালনা করা, বিপদে বল প্রয়োগের কথা, ওইখানে ওইখানে কিন্তু এই বিপদে আপনি একদিক দেখাচ্ছেন, এটা আপনি বল প্রয়োগের ভিতর পড়ছে, আছে কিনা? খ্যাতি নষ্ট করা, খ্যাতি বা সুনাম নষ্ট করা, অনিষ্ট যেটা বলা হয়, অনধিকার প্রবেশ, এটাও আছে। সুনাম নষ্ট করা, তালাক প্রান্ত, বিবাহ তালাক রেজিস্টার আইনে আছে। এই দোস্ত তারেক রসুল এত পরে ঢোকো কে? আগ্রহ আছে আর একটু বাড়া দাও, আগ্রহকে আরেকটু বাড়া দাও, পরীক্ষা খুব নিকটে, তুমি সূচি কালাম জানো, আমি চাই তুমি রিটেনও পাশ করে আসো, আর লেখা তুমি জমা দিও। আপাতত সূচি একদিন পরীক্ষা দিও আমার কাছে, দোস্ত সূচি মুচি তুই 2-5টা ধর। এখন আসেন সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইনের, এখন চলে যাব দ্বিতীয় খণ্ডে। আমরা প্রথম খণ্ড শেষ করলাম, 55 ধারার আলোচনার মধ্য দিয়ে প্রথম খণ্ড শেষ। এখন যে দ্বিতীয় খণ্ডে যাব, এই দ্বিতীয় খণ্ডের 56, 57, 58 মহা গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন হয়, এমসিকিউ হয়, ভুল করেও ছাড়িয়ে দেবেন না, ভুল করেও ছাড়িয়ে দেবেন না। এখন আসেন দ্বিতীয় খণ্ডের প্রথম পারা দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় খণ্ডের প্রথম, দ্বিতীয় খণ্ড, আমরা সাক্ষ্য আইনে 3টে খণ্ড বলছিলাম, এই দ্বিতীয় খণ্ডে
অল্প কটা দ্বারা, দ্বিতীয় খণ্ডের সর্বোচ্চ হলো 15 থেকে 20টা দ্বারা। দ্বিতীয় খণ্ডে কিন্তু দ্বারা অনেক ছিল, কিন্তু সর্বোচ্চ 15 থেকে 20টা দ্বারা, 15টাই মনে পড়া লাগবে, মূল পড়া লাগবে 15টা, এরকমই 20টার উপরে যাওয়া লাগবে না। তাহলে মনে করেন প্রমাণের বিষয়। এখন আমরা কি পড়ব? প্রমাণের বিষয় 5 থেকে 56, 5 থেকে 55 পর্যন্ত প্রাসঙ্গিকতা বলছি, 5 থেকে 55 পর্যন্ত প্রাসঙ্গিক, 5 থেকে 55 পর্যন্ত প্রাসঙ্গিক পড়ছি, আর 56 থেকে 100 পর্যন্ত পড়ব প্রমাণের বিষয়। প্রমাণের বিষয় কিভাবে প্রমাণের বিষয় খেয়াল করেন। 56 দ্বারা শিরোনামটা কি আমি দেখে পড়ি, এরপরে আপনাদের সাথে আলোচনা করব। যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরের নিবারণযোগ্য সেইগুলো প্রমাণ করিবার প্রয়োজন নাই। মানে যেগুলো বিচারকের দৃষ্টিগোচরে থাকে বা জানার মধ্যে থাকে সেগুলো প্রমাণ করার দরকার নাই। বিচার কার্যক্রম চলতেছে, বিচার কার্যক্রমে এজলাসের সামনে কিন্তু কলম আছে, ধরেন আপনি তার প্রমাণ করে দেওয়া লাগবে না স্যার এটা কলম। বিচারকের সময় বিচার কার্যক্রম পরিচালনা করার সময় অস্ত্র আছে, সামনে অস্ত্র ডিসপ্লে আছে, পুলিশ নিয়ে যা আলামত হিসাবে, ওইটা আপনার প্রমাণ করা লাগবে না। ওই বিচারক বা জজ ব্যারিস্টার বোঝে ওইটা অস্ত্র, ওটা প্রমাণ করা লাগবে না। আপনি যে আইন তুলে কথা বলতেছেন, যে আইনটা উনি জানে, ওইটাও আপনার প্রমাণ করা লাগবে, অমুক আইনি অমুক পৃষ্ঠায় আছে, এটা প্রমাণের বিষয়। কে অ্যাডভোকেট কে আসামি ওনার সামনে দৃশ্যমান আছে, ওটা ওনার আপনার প্রমাণ করা লাগবে না কাগজ কলম যে ওইটা অমুক, এটা পুলিশ, ওইটা অমুক, পুলিশের পোশাক পরা আছে আপনি দেখতেইছি, কোনটা চেয়ার কোনটা টেবিল, এই বিষয়ে আপনাকে আমাকে প্রমাণ করা লাগবে না, ওটা প্রমাণ ওনার দৃষ্টিগোচর আছে, বিচারকের দৃষ্টিগোচর আছে। আমার এখানে আপনারা আছেন কিনা, আমার এখানে হচ্ছে লেগে অপূর্ণতা, তারপরে জয়নাল, তারেক রসুল, এটা আমার আপনার অন্য কারো শিখার লাগবে না, কে কোথায় আছে আমি সবারই চিনি, আমার কাছে প্রমাণ করা লাগবে না, এটা আমার দৃষ্টিগোচর আছে, আমি এদের চিনি। তা আদালত যেগুলো দৃষ্টিগোচরে থাকে ওগুলো আদালতের প্রমাণ করার দরকার হয় না। তাহলে আমরা প্রথম পড়তেছি কি প্রমাণের বিষয়, কিন্তু আদালত প্রথমটা দ্বারাটাই কি বললেন, যেটা আদালতের বা ম্যাজিস্ট্রেটের বা বিচারকের দৃষ্টিগোচরে থাকে ওইটা প্রমাণ করা লাগবে না। কথাটা সুন্দর না? আইনটা খুবই সহজ, সাক্ষ্য আইনটা খুবই সহজ, আপনারা সূচি মুখস্থ করে নেবেন, আর আমার এই কথা বই দেখে দেখে পরে মিলাবেন যে আমি যে বাংলার ব্যাখ্যাটা করতেছি সঠিক কিনা। অবশ্যই আপনারা ভুল ধরার চেষ্টা করবেন, আমি ভুলভাল পড়লে আপনি ভুলভাল লেখলে কিন্তু হারিয়ে যাবেন। আর গাইড পড়বেন না, মূল বই পড়বেন, আর গাইড দেখে প্রশ্ন শিখবেন। এখন আসেন 56 দ্বারা চলে গেলে, 56 হচ্ছে কি, যেটা যেটা আদালতের দৃষ্টিগোচরের বিষয় থাকে সে বিষয়ে আপনি প্রমাণ করতে যাবেন না, আদালতরা চেনে। কোনটা হলো জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হচ্ছে বিসিএস ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসলে বিজিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। ঠিক আছে, ওনারা কিন্তু নর্মাল শিক্ষিত না, অনেক বেশি শিক্ষিত। অতএব 56 দ্বারা আইনও তাই বলছে যে বিষয় আদালতের দৃষ্টিগোচরে ওটা প্রমাণ করার দরকার নাই। এখন আসেন 57 দ্বারা, এখন আসেন 57 দ্বারা। মেহেদী হাসান আপনাকে স্বাগতম, আপনি সাইলেন্ট করে ফেলাবেন। হ্যাঁ, 57 দ্বারা বলছে যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হবে দৃষ্টিগোচরে নিতে হবে, যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নিতে হবে। শিরোনামটা এরকম, যখন আমি বুঝাই দেবো আপনি সহজে বুঝবেন এবং ভালো লাগবে এবং হাসি পাবেন, যত সহজ সহজ জিনিস, কিন্তু এই ভাষাগুলো কঠিন। 57 দ্বারাই বলছে, আমি একটু পানি, সাতান্ন দ্বারাই বলছে যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারকের হিসাবে দৃষ্টিগোচর নিতে হবে। ধরেন আপনি আদালতের বিচারক, আপনার এমন এমন কিছু জানা লাগবে, এমন এমন কিছু জানতেই হবে বিচারক হতে গেলে, বা বিচারক হলে আদালত যখন আপনি পরিচালনা করবেন, এর ব্যত্যয় যেন ঘটে না, এর ব্যত্যয় যেন ঘটে না, এইগুলো বিষয় আপনাকে, এই এরকম কতটা বিষয় আছে, 11টা বিষয় আছে। 57 দ্বারায় এই 11টা আপনাকে মুখস্থ করা লাগবে না, থাক্য মুখস্থ করে রাখবেন হালকা আমার টাইপের, পরবর্তীতে আপনার কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগবে, এখান থেকে ব্যাপক এমসিকিউ আসার সম্ভাবনা আছে। আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে এই ধারাটা পড়ব, তারপরে 58 ধারাটা পড়তে 1 মিনিট সময় লাগবে, বুঝতে আপনার 1 মিনিট লাগবে। 57 ধারা বুঝতে থাকেন। তাহলে যে সমস্ত ঘটনা আদালতকে, আদালত মানে বোঝেন তো জজ ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণের ক্ষমতা, বিচার কার্য পরিচালনা করার জন্য যারা যে কার্যক্রম করা হয় ওটাই আদালত বলে।
তাহলে জজ ব্যারিস্টার ধরবেন, জজ ম্যাজিস্ট্রেট বা আদালত অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নিতে হবে। মানে প্রথমে পড়লেন 57 টাকায়, ওনার দৃষ্টিগোচরে যেটা থাকবে ওটা প্রমাণ করার দরকার নেই, কিন্তু এটা আমার দৃষ্টিগোচরে নেই, কিন্তু আপনার দৃষ্টিগোচরে নিতেই হবে। কথাটা দেখেন কত ব্যাপক। আমি আমার অজান্তে কি আছে এটা আমি যখন আপনার পড়াতে যাচ্ছি তখন এর বিষয়টা আমাকে জানাই থাকা লাগবে, তাহলে আপনি কিভাবে বক্তব্য দেবো? বিচারক যখন আপনি চেয়ারে বসছেন, তখন আদালত যখন আপনি আপনি যখন বিচার কার্য অবশ্যই আপনাকে জানা থাকা লাগবে। এই যে বিদেশি আইন যখন যখন পড়ব খেয়াল করবেন, কেউ যায়েন না, কথাটা মহব্বত করে শোনেন, অনেক ভারী ভারী দামি দামি কথা আপনার কাজে লাগবে। আমি ক্লাসের পর 3 বছর এরকম অবস্থান করছিলাম। অথবা আপনিও থাকেন, আমার কাছে না থাকেন, অন্য স্যারের কাছে থাকাই লাগবে। আপনারা বেশি লোক থাকলে ভালো লাগে, কম লোক থাকলে কম ভালো লাগে। এখন আসেন 57-তে 11টা প্রকার বিষয় আদালতের দৃষ্টিগোচরে নিতে হবে বা বিচারকের দৃষ্টিগোচরে নিতেই হবে, এটা সরার সুযোগ নেই। যখন শেষ করে ফেলবে 11টা তখন বুঝতে ফেলাবেন। এখন আসেন 1 নাম্বার, বাংলাদেশের আইনসমূহ। বাংলাদেশের যত আইন আছে ওই বিচারকের দৃষ্টিগোচরে নিতে হবে। আমাদের পিআরবিও নেওয়া লাগবে, সামরিক বাহিনীর সামরিক মার্শাল ল, তারপরে 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, এছাড়া আম পুলিশ, যত আইন আছে, স্থাবর বিশেষ আইন, স্থায়ী আইন, এগুলো আদালতের বাংলাদেশের আইনসমূহ ওনার দৃষ্টিগোচরে নিতে হবে। যেমন কত বড় ভয়ঙ্কর জিনিস, ওনার দৃষ্টিতে থাকা লাগবে যে এই জাতীয় আইন আছে আমি জানি। সশস্ত্র বাহিনীর জন্য পরিণত যুদ্ধ বিধানসমূহ, তাহলে কি বলছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনা নৌ বিমান, এদের যুদ্ধ বিধিমালা আছে, এদের নিয়ম নীতি আছে। এই আইন সম্পর্কে ওই আদালত জজ ম্যাজিস্ট্রেট কি লেখা থাকা লাগবে, সম্মুখ ধারণা থাকা লাগবে। খেয়াল করেন কত গভীরের জিনিস। সংসদ, বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট সংসদ বলা হয়, বাংলাদেশের বর্তমান বলবৎ আইন বলে প্রতিষ্ঠিত আইনসভার কার্য করে নেন। সংসদ আছে, সংসদ ছাড়াও কিন্তু ইউনূস সরকারের সময় কিন্তু সংসদ ছিল না, উনি কি ছিল, অন্তর্বর্তী সরকার। ওই সম্পর্কেও ওই আদালতের সম্মুখ ধারণা থাকা লাগবে। এই এখন আমার দেশে সংসদীয় আসনের সরকার আছে গণতন্ত্রের, কিন্তু ওই সময় কি ছিল, যখন এই তারেক সাহেবের আগে, তখন কি ছিল, তখন অন্তর্বর্তী সরকার ছিল। এটা কার দৃষ্টিগোচরে থাকা লাগবে, বিচারকের দৃষ্টিগোচরে থাকা লাগবে। কত সাল থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ওই সরকার ছিল, এগুলো তার দৃষ্টিগোচরে থাকা নিতেই হবে, থাকা লাগবে না, নিতেই হবে। ভাষাটা দেখেন কি, নিতেই হবে। এরপরে আসেন ব্যাখ্যা করি, ব্যাখ্যাগুলো সকাল শোনেন, এগুলো মুখস্থ করবেন না, মানে আমি পড়লে আপনার এমসিকিউ আপনি বুঝে যাবেন। গ্রেট ব্রিটেন বা আয়ারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের সংসদ, গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের সংসদ, মানে পৃথিবী এইগুলো কিন্তু প্রাসঙ্গিক হয়। এই কাগজপত্র আরো গভীরে যাবেন তখন বুঝে ফেলাবেন। তাহলে গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের সংসদ, তাহলে ওই সব দেশের সংসদ আছে না, সংসদে কি কার্যক্রম চলে আপনারা পড়ছেন দলিল সম্পর্কে, ওই দেশের দলিল আসতে পারে, তখন প্রাসঙ্গিক, পরে বুঝাবো, বেশি দূর যাবে। ইংল্যান্ডের সংসদ, তাহলে ইংল্যান্ডের সংসদ আছে। আমরা কিন্তু কমনওয়েলথ ভাষা বলে মাইন্ড করি না, কারণ আমরা পিজিএস না, কমনওয়েলথভুক্ত দেশের একটা অংশ। খালি কমনওয়েলথ মানে যে ওই ভাষাটা ভালো বুঝতে পারতেছি না, এর সদস্য রাষ্ট্র আমাদের। তাহলে এই গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের সংসদ এবং ইংল্যান্ডের সংসদ, এগুলো কিন্তু স্কটল্যান্ডের সংসদ এবং আয়ারল্যান্ডের সংসদ, এগুলো কি, এগুলোর বিষয়ে বিচারক বা আদালতকে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে যে এগুলো আমাদের কমনওয়েলথভুক্ত, ও দেশের কাগজে আমাদের দেশে কখনো প্রাসঙ্গিক হয়, দলিল হয়ে যায়। ওগুলো পরে যখন এই যে সামনে কিছু ধরা পড়ে ওই ব্যাখ্যাগুলো আমি বলবো আপনাদের সামনে। এখন আসেন ইংল্যান্ডের আদালতে বিচারক হিসাবে অবগত হন, ইংল্যান্ডের আদালত সময়ে বিচারক হিসাবে অবগত হন এরূপ, এতগুলো দরকার নাই। এখন তারা 5 নম্বর করি, বাংলাদেশে কোনো সরকারি পদে কারো যোগদানের বিষয়ে সরকারি গেজেট বিজ্ঞপ্তি। বাংলাদেশের যখন কোনো ব্যক্তিকে বড় পদে নিয়োগ দেয়, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে লোকে ধরেন আমাদের পুলিশের প্রধান, এরকম নিয়োগ হলে পারে ওনারা কিন্তু চুক্তিভিত্তিক হয়, তাহলে এটা প্রজ্ঞাপন জারি করে বা গেজেট করে না সরকার। এই এই গেজেট যে হয়েছে, পুলিশের অমক আইজি হয়েছে, তাহলে অমক প্রধান থাকে, নির্বাচন কমিশন অমক থাকে, এই গেজেট হলে এই গেজেট সম্পর্কে আপনার ই করতে হবে, দৃষ্টিগোচরে নিতেই হবে যে এরকম একটা গেজেট হয়েছিল, একটা লোক নিয়োগ হয়েছিল বা যে সিটি কর্পোরেশন নিয়োগ হয়েছে। এই যে অনেকগুলো, মানে আমি তো আরো বেশি পড়ছিলাম, তার ভিতরে সামথিং কিছু বলি, অ্যাডভোকেটের কাছে পড়া তো। তাহলে এই যে নিয়োগগুলো হয়েছে, এই যে গেজেট হয়েছিল, প্রত্যেকের নিয়োগের গেজেট হয়,
এই যে আইন পাস হয়, গ্যাজেট হয়, এমপিরা নির্বাচিত হয়েছে না, বেসরকারিভাবে ফলাফল হয়, তারপরে গ্যাজেট হয়, গ্যাজেট হলে তিনি পূর্ণাঙ্গতা পায়। ঠিক আছে, এই গ্যাজেট সম্পর্কেও ওই বিচারকে বা আদালতকে দৃষ্টিতে নিতেই হবে। 11টা কথা বলছি, পঞ্চমটা পড়তেছি। এরপরে আসেন ষষ্ঠ, এগুলো মুখস্থ করা লাগবে না, আমি পড়লে আপনার এমসিকিউ পেয়ে যাবেন। সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্র অথবা রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি বা জাতীয় পতাকা। তাহলে সরকার কর্তৃক স্বীকৃত, আমাদের দেশের যে বাংলাদেশের পৃথিবীতে কতগুলো রাষ্ট্র আছে, আমরা কিন্তু অনেক দেশের স্বীকৃতি দিতেছে, আমাদেরও অনেক দেশ স্বীকৃতি দিতেছে। আমরা দেই নাই ইসরায়েলে, ইসরায়েল সম্ভবত আমাদেরও দেয় নাই। ঠিক আছে, স্বীকৃতি দেয়। তাহলে এই যে দৃষ্টিগোচরে নিতে হবে, এই যে দৃষ্টিগোচরে নেবে রাজা রানী, রাজা রানীর অস্তিত্ব, ওই দেশের রাজা রানী কতদিন ছিল, ইংল্যান্ডের রানী এলিজাবেথ কবে মারা গেছে, বা তার কতদিন শাসন ব্যবস্থা ছিল, তিনি কিভাবে এই এই ল্যান্ডগুলো পরিচালনা করতেন। তারপরে উপাধি, তাদের কি উপাধিতে ডাকা আছে, যেমন ভারতের সংসদ, ওটা হলো বিধানসভা বলা হয়, ভারতের সংসদের বিধানসভা বলা হয়, আর বাংলাদেশের জাতীয় সংসদ বলা হয়। এই সমস্ত সম্পর্কে সরকার ওই আদালতকে অবশ্যই দৃষ্টিগোচরে রাখা লাগবে। এর পাশে জাতীয় পতাকা, ইন্ডিয়ার জাতীয় পতাকা কিরকম, জাপানের ডা কেমন, চীনের ডা কেমন, এই যে বিচারক যদি 10-15 দিন, এক মাস 2 মাস পরেও রায় দেয়, না জানা থাকলেও ওনাকে দৃষ্টিগোচরে নিয়েই ওই সম্পর্কে রায় দেবে। কিছুদিন আগে জানেন নো বিহার সম্পর্কে আমরা পড়ছিলাম, নো সিগন্যাল, বয়া বা নদীপথের যে সিগন্যালগুলো, তাহলে বিচারকের অবশ্যই দৃষ্টিগোচরে রাখা লাগছে, কারণ উনি রায় দিলে ওটা বিশ্বমানের রায় হবে। ঠিক আছে, আমি মনে করি আপনারা আমার কথা বুঝতেছেন বা আমি বোঝাতে সক্ষম হচ্ছি। খেয়াল করে খালি শোনেন, মুখস্থ করা লাগবে না, যেটা মুখস্থ করা লাগবে বলবো। 57 হেডলাইন মুখস্থ করবেন আর 11টা কথা মুখস্থ করবেন। এই স্বপন ভিডিও মোড অন থাকেন, যদি কোনো সমস্যা না হয় তাহলে ভালো লাগবে, কেউ না কেন অন থাকবেন, তাহলে মনে হয় যে কেমন অন্ধকারে কথা বলা হয়। হ্যাঁ, যদি কারোর সমস্যা না হয় ভিডিও মোড অন করে দেবেন। মেয়ে দিয়ে যান অল্প বয়স, আপনি ভিডিও মোড অন করে দেবেন। সাত নাম্বার সমস্যা খেলেন। 7 নাম্বার সময়ের বিভাগ। সময়ের বিভাগ পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, সরকারি গেজেট বিজ্ঞপ্তির, সর্বসাধারণ উচ্চ উপবাস এবং ছুটি সমূহ। খালি খেয়াল করেন বিভাগ সমূহ, বাংলাদেশে কতটা বিভাগ আছে, তাহলে বিচারকের দৃষ্টিগোচরে থাকা লাগবে না, নিতেই হবে, থাকা লাগবে না, নিতেই হবে। পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, ভৌগোলিকভাবে পৃথিবীকে কয় ভাগে ভাগ করা যায়, যেমন মহাদেশ আছে 7টা, এগুলো তার দৃষ্টিগোচরে কোন মহাদেশে কি আছে এবং সম্মুখ দ্বারা থাকা লাগবে, দৃষ্টিগোচরে নেওয়াই লাগবে। সরকারি গেজেট, সরকারি গেজেট বিজ্ঞপ্তি, সর্বসাধারণের উৎসব, সরকারি গেজেটের মাধ্যমে, দেখেন যে আমাদের ক্যালেন্ডারের মাধ্যমে উৎসব, সনাতন ধর্মের কবে মা দেবী দুর্গার পূজা হবে, মুসলমানদের ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং খ্রিস্টানদের বড়দিনের উৎসব, এগুলো গেজেট আকারে ওইটা বিচারকের দৃষ্টিগোচরে রাখা লাগবে। এবং ছুটি সমূহ, কোন দিন কোন ছুটি, শুক্রবার এসে আপনি আদালতে বসে থাকলে হবে, ওটা আপনার দৃষ্টিগোচরে থাকা লাগবে, যে আজ শুক্রবার অমুক দিন, আজ স্বাধীনতা দিবস, আজ ভাষা দিবস, এগুলো আপনারা বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেওয়াই লাগবে। মনে রাখবেন 56 ধারা লাগবে, যেটা ওনার দৃষ্টির মধ্যে আছে ওটা প্রমাণ করা লাগবে না, আর 57 ধারা এটা ওনার দৃষ্টিগোচরে থাকাই লাগবে, যদি স্পিডে বলবেন। তারপর অষ্টমে কি বলছে, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের ভূখণ্ড কোন কোন সীমারেখায় কোন কোন দেশ আছে, এ পাশে আছে ত্রিপুরা, এ পাশে আছে এক পাশে আছে ত্রিপুরা, এক পাশে আছে পশ্চিমবঙ্গ, এক পাশে সম্ভবত মেঘালয় না কি যেন আছে, আর এক পাশে আছে মিয়ানমার, আরেক পাশে আছে বঙ্গোপসাগর। তাহলে এই সম্পর্ক তার বিচার আদালতের দৃষ্টিগোচরে নিতেই হবে, এগুলো তার নেওয়াই লাগবে। তাহলে বাংলাদেশের ভূখণ্ড কোন 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 পাশে কি আছে, এগুলো বিচারকের দৃষ্টিগোচরে নেওয়া লাগবে। কোন জায়গা মরুভূমি আছে, কোন জায়গা নদী আছে, সাগর, এগুলো তার দৃষ্টিগোচরে নেওয়া লাগবে। তাহলে বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে আদালতের দৃষ্টিগোচরে নিতেই হবে, এটা প্রমাণের বিষয়, এগুলো হলো আদালতের প্রমাণের বিষয়। এরপরে নবম, মাইন্ড করেন, এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে। নবম, বাংলাদেশের সহিত অপর কোন রাষ্ট্র, বাংলাদেশের সহিত অপর কোন রাষ্ট্র সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলিত থাকা বা অবসান হওয়া। তাহলে বাংলাদেশের সাথে অপর কোন রাষ্ট্রের কি হয়েছিল, সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, কবে আমাদের তাদের সাথে যুদ্ধ বিদ্রোহ হয়েছিল, যেমন পাকিস্তানের সাথে হয়েছিল, কত তারিখ থেকে কত তারিখ হয়েছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে যে চলিত থাকা, কতদিন পর্যন্ত এই যুদ্ধ চলমান ছিল, কতদিন পর্যন্ত এই যুদ্ধ চলমান ছিল। অবসান হওয়া, কবে এর অবসান হয়েছে, এই বিষয়ে ধারণা থাকা লাগবে, নিতেই হবে, এই বিষয়ে তার সম্মুখ আদালতের এই বিষয়ে জানা থাকা লাগবেই। তাহলে বাংলাদেশ নবমে কিছু, বাংলাদেশের অপর কোনো রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ কবে বিরোধ আরম্ভ হয়েছিল, এবং ইন্ডিয়ার সাথে আমাদের বিরোধ হয়েছিল, যে ভিসা চালু করছে কিছুদিন আগে,
ভিসা বন্ধ করছিল, মাইন্ড করছিল না, তা এই কতদিন পর্যন্ত এই ভিসাটা বন্ধ ছিল, হ্যাঁ, তারপর কতদিন চলিতেছিল এবং কতদিন আবার আরম্ভ হয়েছে, আবার যে 2 দিন আগে আরম্ভ হয়েছে, এরকম বিষয়। বেশি হাঁটি নেবেন না। এবং দশমে কি বলছে, আদালতের সদস্য এবং অফিসারগণ তাদের সরকারি এবং অধীনস্থ অফিসারগণ এবং কেরানীগণ আদালতের কার্য সম্পাদন এবং অন্যান্য অফিসারগণের আইনানুগ এবং আদালতের উপস্থিত হইয়া মামলা পরিচালনা ক্ষমতাপ্রাপ্ত সকল অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তিদের নাম এবং তাহলে কি অ্যাডভোকেট এবং ওনার যে অফিসের যারা কে কি কাজ করবে, কিরা পিয়ন, কিরা হচ্ছে যে কি বলে একজন যে লেখালেখি করে পেশকার, কিরা অ্যাডভোকেট, কিরা পিপি, এই বিষয়ে ওনাকে নলেজে নিতেই হবে। ওনাকে কি করতে হবে, ওনার দৃষ্টিগোচর, আদালতের দৃষ্টিগোচরে নেওয়াই লাগবে। তাহলে আদালত পরিচালনা করবে কিভাবে, যে আদালতে বসলো কিরা ওনার পিপি, কে অ্যাডভোকেট, কে ওনার অফিসের কিরানি, কে ওনার অফিসের কর্মকর্তা, এই সম্পর্কে ওনার কি করতে হবে, আদালতের দৃষ্টিগোচরে নেওয়াই লাগবে। ঠিক আছে। এবং 11 হচ্ছে 57-11 স্থল সমুদ্রের পথে নিয়মাবলী, স্থল এবং সমুদ্রের পথে কোন কোন নিয়মে চলবে সেই সম্পর্ক এখানে মেলাখানিক লেখা, ওটা পড়বো না। এই সম্পর্ক আদালতের দৃষ্টিগোচরে। মোট কথা হলো 57 যতই পেশাল পারলাম, যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে। মানে এইগুলো আপনার ধারণা না থাকলে বিচার কার্যক্রম আদালত পরিচালনা করতে পারবে না। এগুলো আদালতের দৃষ্টিগোচরে নিতেই হবে, এই কথাটাই বলছে। কত কত প্রকার কথা, 11 প্রকারের কথা। 1 থেকে শুরু করে 11 প্রকার আছে, মুখস্থ করবেন না, মাঝে মাঝে চোখ বুলাবেন, মাঝে মাঝে চোখ বুলাবেন আর মনে করবেন এই রেজাল্ট কি বলে একটু দেখে নেই। তাহলে আমরা এখন দ্বিতীয় খণ্ডের দ্বিতীয়টা পড়তেছিলাম। দ্বিতীয় খণ্ডের প্রথম হচ্ছে কি, যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচর আছে ওগুলো প্রমাণ করার দরকার নাই। আমরা দ্বিতীয় খণ্ডে প্রমাণের বিষয় পড়তেছিলাম। প্রথমেই বলছে যেটা বিচারকের দৃষ্টিগোচর আছে ওরা প্রমাণ করা লাগবে না। এবং 57 ধারায় বলছে যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নিতে হবে, এগুলো দৃষ্টিগোচরে নেওয়া লাগবে। ঠিক আছে। 57 ধারায় 11টা কথা আমি আপনাদের সাথে আলোচনা করছি। এখন আসেন 58 ধারা। 58 ধারায় কি বলছে, স্বীকৃতি বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। স্বীকৃতি আপনারা কোথায় পড়ছিলেন, এই আইনের 17 ধারায় পড়ছিলেন। স্বীকৃতি মৌখিক বা লিখিত উক্তি, কোনো ঘটনার সম্পর্কে যে কোনো বিষয়ে মানুষ বিবৃতি দেয়। স্বীকৃতি কতভাবে দেয়, 18 ধারায় 5 প্রকারের দেয়, 19 ধারায় 20 ধারায় তৃতীয় পক্ষের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক সম্মুখ ধারণা দিয়েছিলাম। আমি বলছিলাম 3 ধারার সংজ্ঞাগুলো, স্বীকৃতি 17 ধারায়, স্বীকারোক্তি হচ্ছে 24 থেকে 30-এর ভিতর। এরা কোনো নির্দিষ্ট সংজ্ঞা না, আমরা তৈরি করে নিছি। এই সংজ্ঞা সম্পর্কে সম্মুখ ধারণা না থাকলে সামনে জাতি জাতি আপনি হারা যাবেন। তাই 3 ধারার সংজ্ঞাগুলো ব্যাপক থেকে ব্যাপক বার পড়বেন। আর এই 100 ধারা হওয়ার পরে আমি সূচিটা রেকর্ডিং করব এবং আবার লাস্টে যেদিন শেষ হবে পুরো 1 থেকে 157 পর্যন্ত সূচি রেকর্ডিং করে দেবো। আপনারা প্রতিদিন শুনবেন, আপনাদের ভালো লাগবে। এখন আসেন স্বীকৃতি বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে যে বিষয়ে কেউ স্বীকৃতি দিচ্ছে বা স্বীকার করতেছে, স্বীকৃতি এবং যে স্বীকার দিচ্ছে বা যে বিষয়ে ঘটনা সম্পর্কে উনি ব্রিফ করছে, ওই বিষয়ে প্রমাণ করার দরকার নেই। কারণ স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত রায় ঘটনা করে না। তাহলে স্বীকৃতি দিয়েই ফেলেছে, তো দেখছেই, সেই বিষয়ে আলাদা করে প্রমাণ করার দরকার নাই। এই আইনগুলো খণ্ড খণ্ড করে পড়বেন। এতটুকুই। আসসালামু আলাইকুম।